টপিকগুলো থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে এবং যেগুলো থেকে আমাদেরকে ভালোভাবে পড়া উচিত, সেই সাজেশনের মধ্যে যেগুলো থাকবে আমাদের লেকচার শিটের, দেখবেন যে আমাদের সেল রিলেটেড যে কোশ্চেন গুলো আসে এর মধ্যে স্পেসিফিক ভাবে যদি বলি সেল মেমব্রেন, এখান থেকে হচ্ছে রেসিডেন্সিতে বেশি কোশ্চেন আসে, তবে এফসিপিএস এখান থেকে আসতে পারে। বিশেষ করে সেল অর্গানিলিস বা সেল অর্গানিলিসের মধ্যে হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, এরপরে লাইসোসোম, এগুলো থেকে কোশ্চেন সাধারণত আসে। এগুলো একটা বা দুইটা স্টার চিহ্ন দিয়ে আমরা দাগাই ফেলবো, কারণ সাধারণত আসে, কিন্তু একবারে ইনভেরিয়েবলি যে আসবে তা না। আর আপনারা যারা এর সঙ্গে একই সঙ্গে রেসিডেন্সি প্রিপারেশন নিতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো এই সেল রিলেটেড যে অংশটুকু আছে, অর্থাৎ 2 থেকে 8 নম্বর পয়েন্ট, এগুলোকে আপনারা হচ্ছে যে 5 স্টার দিয়ে রাখবেন। রেসিডেন্সিতে এখান থেকে আপনি একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে যদি বলি সেল ডিভিশন, এই সেল ডিভিশনের এই অংশটা থেকে আমাদের এফসিপিএস এর কোশ্চেন আসে, এই জন্য এটাকে আপনারা হচ্ছে যে 5 স্টার দিয়ে রাখবেন। এর মধ্যে যদি আমি ইনফিনিটি স্টার দিতে বলি, আমাদের আজকের লেকচারের মধ্যে সবচেয়ে ইনফিনিটি স্টার হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু আমরা জানি দুই ধরনের আছে, একটা লাইনিং এপিথেলিয়াম আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তো এই এপিথেলিয়াল টিস্যু থেকে আপনারা মানে এফসিপিএস এ একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি এপিথেলিয়াল টিস্যু থেকে। সো এটাকে ইনফিনিটি স্টার দিবেন। ইভেন যারা এবারে বিসিএস দিতে যাচ্ছেন, আমাদের সঙ্গে যে সকল ডক্টর ভাই এবং আপুরা আছেন যারা বিসিএস দিতে যাচ্ছেন, এই বিসিএস থেকে কিন্তু এপিথেলিয়াল টিস্যু থেকে কোশ্চেন আসে। সো আজকের ক্লাসটা যদি আপনারা ভালো করে করেন বিসিএস এর জন্য এটা পড়া হয়ে যাবে। এরপরে আসেন হচ্ছে যে কার্টিলেজ এবং বনস, এখান থেকেও একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সো এটাও হচ্ছে ইনফিনিটি স্টার। বিশেষ করে হচ্ছে যে জয়েন্টের টাইপ গুলো, যে কোনটা কোন ধরনের জয়েন্ট, এরপরে হচ্ছে বোনস এর কিছু স্ট্রাকচার আছে, কার্টিলেজের কিছু স্ট্রাকচার আছে, এগুলো থেকে কোশ্চেন সাধারণত একটা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে মাসেল টিস্যু। এই মাসেল টিস্যুটাও হচ্ছে ইনফিনিটি স্টার, কারণ এই মাসেল থেকে আপনারা একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে মাসেল থেকে অনেক সময় ডিপ কোশ্চেন করে, যেমন হচ্ছে যে যে মানে মাসেল কন্ট্রাকশন করলে কোন লাইনগুলো হচ্ছে মুভ করবে, জেড লাইন, এইচ লাইন, আই লাইন। সো এগুলো যদি আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ি তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। এরপরে আমরা যদি একটু সিস্টেমিক হচ্ছে যে হিস্টোলজিতে যাই, অর্থাৎ সিস্টেম ধরে ধরে, তাহলে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা সিস্টেম সেটা হলো স্কিন এবং হচ্ছে লিম্ফেটিক অর্গান। এই দুইটা হলো ইনফিনিটি স্টার, মানে লিম্ফেটিক অর্গান আপনার জন্য ইনফিনিট ইনফিনিট ইনফিনিটি স্টার। এটা আপনি যদি বলেন হচ্ছে যে এফসিপিএস, রেসিডেন্সি, ডিপ্লোমা, এরপরে হচ্ছে যে বিসিএস, সবগুলোর জন্য হচ্ছে এই লিম্ফেটিক অর্গানের এই হিস্টোলজি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো এটা ইনফিনিটি স্টার। আর বাকি যেগুলো সিস্টেম আছে যেমন রেসপিরেটরি সিস্টেম, এলিমেন্টারি, এন্ডোক্রাইন, ইউরিনারি সিস্টেম, এগুলো সাধারণত আমরা আমাদের যে টপিক, যেমন হচ্ছে যে এলিমেন্টারি সিস্টেমটা সাধারণত আমরা অ্যাবডোমেনের সঙ্গে করে ফেলি, ইউরিনারি সিস্টেমটাও হচ্ছে অ্যাবডোমেনের সঙ্গে পড়ে ফেলি, রেসপিরেটরি সিস্টেম আমাদের হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজির সঙ্গে আমরা পড়ে ফেলি। সো এগুলো এতটা বেশি ইম্পর্টেন্ট না, যতটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিমফেটিক এবং স্কিন। এই দুইটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। সো আমাদের ক্লাস আমরা শুরু করে দিব, তার আগে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো আমরা সাধারণত চাই যে আমাদের ক্লাসগুলো ইন্টারাক্টিভ হোক। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি আপনাদেরকে মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন করবো, আপনারা একটু রেসপন্স করার চেষ্টা করবেন। এতে দুইটা সুবিধা, সেটা হলো আজকের আপনাদের যে পড়াশোনাগুলো, এই সেশনের পড়াশোনাগুলো আজকে এখানেই হয়ে যাবে, আলাদা করে এটাকে আর সময় বা ইফোর্ট দিতে বেশি দিতে হবে না। 2 নাম্বার হচ্ছে আমার ইন্টারনেট কানেকশনটা ঠিক আছে কিনা আমি সেটাও জেনে নিতে পারবো, কারণ ইন্টারনেট লস্ট হয়ে গেলে দেখা যাবে যে আমি ক্লাস নিয়ে যাচ্ছি কিন্তু আপনাদের এখানে শোনা যাচ্ছে না বা রেকর্ড হচ্ছে না, এটা একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। সো আমরা চলে যাই আমাদের হচ্ছে যে আজকের লেকচারে। সো হিস্টোলজি কথা আসলে আমাদের যে কথাটা আসে সেটা হচ্ছে যে এখানে যে ডিসকাশনটা হয় সেটা হলো সেল নিয়ে। আর অনেকগুলো সেল মিলে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে যে টিস্যু। এই টিস্যুর ডিসকাশনটাকেই বলা হচ্ছে হিস্টোলজি। তাহলে আমরা আমাদের মোটামুটি হিস্টোলজিতে দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, সেল এবং টিস্যু নিয়ে আমাদের আলোচনা। তো এই সেল হচ্ছে যে টিস্যু কিভাবে প্রিপারেশন করা হয়, এখানে কিছু জিনিস দেওয়া আছে। যে আমরা হচ্ছে সাধারণত যখন, হ্যাঁ আপু আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ফারা আপু, শোনা যাচ্ছে না? হ্যালো। আচ্ছা, নিশি আপু বলেছেন ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের হিস্টোলজিতে যদি আমরা হচ্ছে যে স্লাইড প্রিপারেশন করি, তাহলে এই স্লাইড প্রিপারেশন গুলো হচ্ছে যে কিভাবে কিভাবে করতে পারি, এটা হচ্ছে যে রিডিং দিবেন এখান থেকে, জাস্ট রিডিং। এগুলো থেকে মানে আসার মতো সম্ভাবনা কম, তারপরে অনেক সময় দিয়ে দিতে পারে। যেমন আমরা কোনো মানে বায়োপসি নিলে সেগুলো প্রথমে কি করি, সাধারণত সেগুলো হচ্ছে যে বায়োপসিটাকে স্যাম্পল কালেক্ট করা হয়, এরপরে সেটাকে ফিক্স করা হয়। এরপরে সেখান থেকে হচ্ছে যে ডিহাইড্রেশন, মানে অতিরিক্ত যে ফ্লুইড গুলো থাকে সেই ফ্লুইড গুলোকে অ্যালকোহলের মাধ্যমে আমরা সরাই দিই, এটাকে বলা হয় ডিহাইড্রেশন। এরপরে সেটাকে ক্লিয়ার করা হয়। এরপরে সেটা হচ্ছে যে একটা শক্ত কোনো স্ট্রাকচার যেমন প্যারাফিন ওয়াক্সের উপর দিয়ে বসায় দেওয়া হয়। বসায় দেওয়ার পরে কি করা হয়, ছোট ছোট মানে সেকশনে এটাকে হচ্ছে যে কাটা হয়, ছোট ছোট মানে খুবই অল্প অল্প পাতলা পাতলা করে কাটানো হয়। এরপরে সেই সেকশনটাকে হচ্ছে যে আমরা আলটিমেটলি স্টেইনিং করি। আমরা জানি মোস্ট কমনলি ইউজড স্টেইনের নাম হচ্ছে হেমাটোক্সিলিন ইউসিন, এবং আলটিমেটলি আমরা এটা মাইক্রোস্কোপের নিচে দেখি। তো এখান থেকে সাপোজ আপনার হচ্ছে যে বিসিএস এ বা মানে এফসিপিএস এ অথবা হচ্ছে রেসিডেন্সিতে কোশ্চেন আসতে পারে যে সাধারণত ইনবেডিং করা হয় কার্বন, যেমন প্যারাফিন ওয়াক্স, এইটা একটা কোশ্চেন হতে পারে যে ইনবেডিং মানে শক্ত করা আর কি, জিনিসটা আমরা শক্ত করি প্যারাফিন ওয়াক্স। প্যারাফিন মানে মোম, মোম জাতীয় কোনো জিনিস দিয়ে সাধারণত এটাকে শক্ত করা হয়। আচ্ছা, এরপরে আসতে পারে যে আমরা হচ্ছে যে মোস্ট কমনলি ইউজড মানে স্টেইনিং এর নাম কি, হেমাটোক্সিলিন ইউসিন। এছাড়া আরো অনেক ধরনের স্টেইনের নাম আছে, সেগুলো আমরা হচ্ছে জানবো, কিন্তু মোস্ট কমনলি এটাই সাধারণত ইউজ করা হয়, হেমাটোক্সিলিন ইউসিন, এটা আমরা একটু জেনে রাখলাম। এখন চলে আসি আমরা আমাদের সেলের স্ট্রাকচার নিয়ে, এখান থেকে আমাদের আসল পড়াশোনা শুরু। আচ্ছা, সেল আমরা যদি বলি একটা সেলের মধ্যে কি কি থাকে, সেলের মধ্যে যদি আমরা গ্রসলি দেখি সেলের মধ্যে অনেক কিছু থাকে। সেলের বাইরে একটা আবরণ থাকে বা কাভারিং থাকে, সেটার নাম হচ্ছে যে সেল মেমব্রেন। এরপর সেলের ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, এবং
এর ভিতরে বাকি যে পুরো অংশটুকু থাকে এই পুরো অংশটুকুর নাম হচ্ছে যে সাইটোপ্লাজম। তো সেলের বেসিক স্ট্রাকচার হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে এই সেল মেমব্রেন এবং নিউক্লিয়াস ছাড়া, এই নিউক্লিয়াস ছাড়া সেলের পুরো অংশটাকেই বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম থাকে, এরপরে হচ্ছে যে সেল মেমব্রেন ঘিরে সাইটোপ্লাজম গুলো থাকে, এগুলো জাস্ট আর কি। এর মধ্যে বিভিন্ন ধরনের অর্গানেলিস থাকে ইত্যাদি টাইপের। তো আমরা প্রথমে জানবো সেল মেমব্রেন। সেল মেমব্রেন সে আমাদের ইন্টারমিডিয়েটের পড়াশোনা ফ্লুইড মোজাইক মডেল, সেগুলো আমরা অনেক আগে পড়ে আসছি যে একটা সেল মেমব্রেনের স্ট্রাকচার মূলত হচ্ছে এরকম, লিপিড বাইলেয়ার থাকে। ওকে, এটা আমরা সবাই জানি। লিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। এর মধ্যে এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো ফসফোলিপিড। এগুলো হলো ফসফোলিপিড, ছোট ছোট অসংখ্য ফসফোলিপিড থাকে। এই ফসফোলিপিড গুলো মাঝে মাঝে কোথাও কোথাও আবার কোলেস্টেরল থাকে। ওকে, তাহলে আপনার আমাদেরকে হিস্টোলজিতে কোশ্চেন করতে পারে যে আমাদের যে সেল মেমব্রেন এটা তো বাইলেয়ার নাকি ইউনিলেয়ার, কে বলবেন? যে কেউ? সমস্যা নেই, রেসপন্স করতে কোনো সমস্যা নেই, আনমিউট করে যে কেউ আনসার দিতে পারেন। আমাদের সেল মেমব্রেন যেটা সেটা বাইলেয়ার নাকি ইউনিলেয়ার? বাইলেয়ার। বাইলেয়ার। ভেরি গুড, বাইলেয়ার। সেল মেমব্রেনে তাহলে এই বাইলেয়ারের মধ্যে যেটা থাকে সেই ফসফোলিপিড, এই ফসফোলিপিড গুলো হচ্ছে যে দুইটা লেয়ার থাকে। এই ফসফোলিপিড গুলোর আবার হচ্ছে যে একটা ইউনিক ক্যারেক্টার হলো এই ফসফোলিপিডের বাইরের দিক যেটা, অর্থাৎ এই গোল গোল দিক যেগুলা, সেগুলো হচ্ছে যে পানির দিকে থাকে, অর্থাৎ এগুলো হাইড্রোফিলিক বলা হয়, মানে এরা পানিকে পছন্দ করে। কিন্তু ফসফোলিপিডের এই ভিতরের দিকে যে মানে লিপিড অংশটুকু আছে, এই লিপিড অংশটুকু আসলে হচ্ছে যে পানিকে পছন্দ করে না, এগুলোকে বলা হয় হাইড্রোফোবিক। তাহলে পরীক্ষা যদি দিয়ে দেয় যে সেল মেমব্রেনের আউটার স্ট্রাকচারটা হচ্ছে হাইড্রোফোবিক, ইজ ইট ট্রু অর ফলস? মানে বাইরের দিকের স্ট্রাকচারটা হলো হাইড্রোফোবিক, ট্রু আর ফলস? ফলস। যদি বলে ইনার স্ট্রাকচার হাইড্রোফোবিক? ট্রু। না, ট্রু না, কারণ আমি একটু টুইস্ট আছে সেটা বলে নিই। সেটা হলো দেখেন, ফার্স্ট মানে ফসফোলিপিড বাইলেয়ারটার কিন্তু দেখেন দুইটা লেয়ার। এই দুইটা লেয়ারের হচ্ছে যে বাইরের দিকেও হচ্ছে থাকে ওয়াটার, ভিতরের দিকেও অর্থাৎ সেলের ভিতরের দিকেও থাকতে পারে ওয়াটার, মাঝখানের যে লেয়ারটা এই লেয়ারটা বেসিক্যালি হচ্ছে হাইড্রোফোবিক। ওকে, সো সেলের হচ্ছে যে সেল মেমব্রেনের বাইরে এবং ভিতরে দুই পাশেই সাধারণত হাইড্রোফিলিক লেয়ার থাকে, আর দুইটার মাঝখানের অংশটুকুই হচ্ছে হাইড্রোফোবিক লেয়ার থাকে। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই কোশ্চেনটা করলাম। এর মাঝখানে দেখেন অনেকগুলো হচ্ছে যে চাকা চাকা শশার মতো কিছু জিনিস আছে, এগুলোর নাম হচ্ছে প্রোটিন। এই প্রোটিন গুলো হচ্ছে কয়েক ধরনের আছে, তিন ধরনের। কিছু কিছু প্রোটিন আছে দেখেন এই যে সেলের উপরে জাস্ট ভেসে আছে, ভিতর পর্যন্ত নাই। আবার কিছু কিছু প্রোটিন আছে দেখেন যে এক মেমব্রেনের এক পাশ থেকে ধরে একবারে পুরা মেমব্রেন কভার করে ফেলছে। আবার কিছু কিছু আছে জাস্ট একটু ভিতরে হচ্ছে জাস্ট জয়েন করছে, কিন্তু মানে পুরাটা কভার করেনি। সো এগুলোর উপর ভিত্তি করে মানে এই প্রোটিন গুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেটা শুধুমাত্র সেল মেমব্রেনের বাইরের দিকে মানে জাস্ট সেল মেমব্রেনের গায়ে লাগানো আছে সেটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। আর যেগুলো একটু সেল মেমব্রেনের ভিতরে একটু প্রবেশ করছে এগুলোর নাম হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন। ইন্টেগ্রাল, ইন্টিগ্রেশন মানে তো ভিতরে মানে একটু প্রবেশ করা, ইন্টিগ্রেশন মানে কোনো কিছুর সাথে যুক্ত হওয়া। তো এই ইন্টেগ্রাল প্রোটিন গুলো দেখেন একটু সেল মেমব্রেনের ভিতরের দিকে ঢুকছে, আর যেগুলো পেরিফেরাল সেগুলো কিন্তু ভিতরের দিকে ঢোকেনি। আর এই যে যেই প্রোটিনটা দুই মেমব্রেনের দুইটা লেয়ারকেই টাচ করে ফেলছে এইটার নাম হলো ট্রান্স মেমব্রেন প্রোটিন। ট্রান্স মেমব্রেন প্রোটিন। তাহলে আপনাকে পরীক্ষা দিয়ে দিতে পারে যে সেল মেমব্রেন স্ট্রাকচারের মধ্যে যে প্রোটিন গুলান সেল মেমব্রেনের দুইটা লেয়ারকেই কাভার করে তার নাম কি বলবেন? পেরিফেরাল প্রোটিন, ইন্টেগ্রাল প্রোটিন, ট্রান্স মেমব্রেন প্রোটিন, কি বলা যেতে পারে? ট্রান্সমেমব্রেন প্রোটিন। ভেরি গুড, এক্সেলেন্ট, ট্রান্সমেমব্রেন প্রোটিন। আচ্ছা, এখন এখানে হচ্ছে যে কথা হলো যে এই প্রোটিনগুলোর কাজ কি। এই প্রোটিনগুলোর এক নম্বর কাজ যদি বলি সেগুলো হচ্ছে এগুলো সাধারণত এনজাইম হিসেবে কাজ করে, এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম হিসেবে কাজ করে। এবং এই এনজাইমেটিক রিয়াকশনের পরে সাধারণত এই প্রোটিনগুলো নষ্টও হয়ে যেতে পারে। এবং বিভিন্ন ধরনের জিনিসের ট্রান্সপোর্ট, যেমন ধরেন বাইরে থেকে ভিতরের দিকে কোনো জিনিস ঢোকা বা ভিতর থেকে বাইরের দিকে কোনো জিনিসের যাতায়াত নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই প্রোটিনগুলোর কাজ। মোটামুটি এতটুকু জানলেই হবে। এছাড়াও দেখেন সেল মেমব্রেনের বাইরে কিছু হচ্ছে যে সুগার যুক্ত আছে, এগুলোকে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড বলা হয়। সো এগুলো আমরা নাইস একটু দেখে নিলাম, এগুলো থেকে আর বেশি কিছু পড়া নেই। তাহলে কম্পোজিশনে সেল মেমব্রেনে কি থাকতেছে? প্রোটিন। কিন্তু দেখেন ইন্টারেস্টিংলি প্রোটিনই কিন্তু এখানে অনেক বেশি, 55%। আর লিপিড আমরা যেটা বললাম ফসফোলিপিড বাইলেয়ার, এই লিপিড মাত্র 42%। কারণ কি, কে বলতে পারবেন? কারণ, কারণ হচ্ছে দেখেন এখানে ফসফোলিপিড গুলো যদিও সংখ্যায় অনেক বেশি আছে গোল গোল গুলা, কিন্তু এগুলোর ওজন কম। লিপিড তো লিপিড চর্বির ওজন কম না, যার কারণে এগুলো ওজন কম। কিন্তু প্রোটিন গুলো দেখেন যে মানে সংখ্যায় কম থাকলেও এগুলো অনেক ভারী থাকে, যার কারণে এখানে প্রোটিনের ওজন বেশি, সেই জন্য এখানে 55% হিসেবে দেখানো হয়েছে আর কি। আচ্ছা, এর বেশি আমাদের খুব বেশি কিছু দরকার নেই। আপনার ফাংশনটা হচ্ছে যে একটা স্টার চিহ্ন দিয়ে আপনারা একটু পড়ে নেবেন, এখান থেকে এর বেশি কিছু আমাদের দরকার নেই। এখন চলে আসি হচ্ছে যে আমাদের অর্গানিলিস, মানে সেলের মধ্যে অনেক ধরনের হচ্ছে অঙ্গাণু থাকে, সেগুলো আমরা পড়ে আসছি ইন্টারমিডিয়েট লাইফে। এর মধ্যে কোন কোনগুলোর মেমব্রেন আছে আর কোন কোনগুলোর হচ্ছে মেমব্রেন নাই, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখান থেকেও হচ্ছে যে ডিপ্লোমা রেসিডেন্সিতে কোশ্চেন আসে, এফসিপিএসও আসতে পারে। সেটা হলো মেমব্রেন বাউন্ড অর্গানিজম গুলোর নাম মনে রাখতে পারেন, যে মায়ের পাগলা, মায়ের পাগলা দিয়ে মনে রাখতে পারেন। মায়ের মানে হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া, এর মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একসাথে। মায়ের পাগলা মানে হচ্ছে যে পারক্সিজম, জি ফর হচ্ছে যে গলগি অ্যাপারাটাস, আর হচ্ছে যে লা দিয়ে যেটা মনে রাখতে পারেন লাইসোসোম। মায়ের পাগলা দিয়ে আপনারা হচ্ছে যে মনে রাখতে পারেন মায়ের পাগলা। এই মায়ের পাগলা দিয়ে মনে রাখতে পারেন। মায়ের মা মানে মাইটোকন্ড্রিয়া, এর মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারক্সিজম, গলগি অ্যাপারাটাস এবং লাইসোসোম। এই অঙ্গাণুগুলোর হচ্ছে যে মেমব্রেন থাকে, মেমব্রেন দিয়ে এদের একটা কাভারিং থাকে। আর বাকি যেগুলো আছে সেগুলো সাধারণত মেমব্রেন দিয়ে কাভারিং থাকে না। এগুলো নামগুলো হচ্ছে তাহলে আর পড়ার দরকার নেই, জাস্ট শুধু মায়ের পাগলাগুলো মনে রাখবেন, বাকিগুলো ফলস দিয়ে দিবেন তাহলেই হবে। তবে মাঝে মাঝে মনে রাখবেন পরীক্ষায় হচ্ছে যে এই আছে যে সূত্রের মধ্যে, কিন্তু এটা দিয়ে আবার রাইবোসোম বানানোর চেষ্টা করেন না, তাহলে একটু আবার এখানে যেমন হচ্ছে যে পারক্সিজম আছে, এখানে কিন্তু আবার প্রোটিওসোম আছে। এগুলো একটু খেয়াল করে পড়লে আমরা ইনশাল্লাহ পারবো।
এখন চলে আসি হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আমাদের সেলের হচ্ছে যে নিউক্লিয়াসই তো আমাদের সেলের হচ্ছে যে মেইন স্ট্রাকচার। এই নিউক্লিয়াসটা আমাদের সেলের মস্তিষ্ক আমরা বলি। তো এই নিউক্লিয়াসের মধ্যে কি কি জিনিস থাকে দেখেন, নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে নিউক্লিয়াসেরও একটা কাভারিং থাকে। এই নিউক্লিয়াসের কাভারিং এর নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বলা হয়। এই নিউক্লিয়াসের কাভারিং এর মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে নিউক্লিয় পোর বলা হয়। পোর, পোর মানে ছিদ্র, নিউক্লিয় পোর বলা হয়। তাহলে যদি এক্সামে দিয়ে দেয় যে নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে কোনো ছিদ্র নাই, মানে কোনো পোর নাই, ইজ ইট ট্রু অর ফলস? কোনো পোর নাই, false, ফলস হবে। ভেরি গুড, এক্সিলেন্ট। এরপরে আপনি দেখেন যে ভাইরা দেখেন এখানে নিউক্লিয়াসের মাঝখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে মেমব্রেনের ভিতরে কিছু মানে জায়গা থাকে জেলের মতো, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়াসের মাঝখানে আবার আরেকটা গোল জিনিস আছে, এর নাম হচ্ছে নিউক্লিউলাস। নিউক্লিউলাস, এই নিউক্লিউলাসটার নাম মনে রাখতে হবে। জাস্ট হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে একটা জিনিস থাকে। আর নিউক্লিয়াসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা থাকে তার নাম হলো ক্রোমাটিন ম্যাটেরিয়াল। ক্রোমাটিন কি জিনিস? ক্রোমাটিন হচ্ছে আমাদের যে ক্রোমোজোম যাকে বলি, এই ক্রোমোজোম